30 দিনে স্পোকেন ইংলিশ শিখুন আজকে তার পার্ট 20। এর আগে আমি আরও 19টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আজকে আমি আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে, সকল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমে আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডেফিনিট টেন্স কি, যার বাংলা হলো সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বোঝালে সেটা ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আর ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা চিনব কিভাবে? বাংলা চেনার উপায়, ক্রিয়া শেষে সবসময় ব, বে, বন, বেন থাকলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আর ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা ইংরেজিতে চিনব কিভাবে? সেন্টেন্সে সবসময় সেল অথবা ওয়েল বসে। আর এটা আমরা কখন ব্যবহার করব? আই উইর পরে আমরা সেল ব্যবহার করব এবং ইউ, উই, শি, নেম, ইট, দে এগুলোর পরে আমরা ওয়েল ব্যবহার করব। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় আই এবং এর পরেও ওয়েল ব্যবহার করা হয়। আমরা কিছু বাক্য দেখি, তাহলে বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে সেল, ওয়েল থাকবে, ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এবং ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা 3টি ফরম্যাটে বানাবো: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে আমি যে বাক্যটা নিয়েছি, আমি যাব, বকে খুঁজে পেয়েছি কিন্তু। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে আয়ের পরে আমরা কি দিব বলেছিলাম? উইল দিব। আই উইল গো অথবা সেল গো দিতে পারেন। এটা যদি আমরা নেগেটিভ করি, আমি যাব না, সেক্ষেত্রে সাবজেক্ট আয়ের পরে ওয়েল থাকবে এবং ওয়েলের পরে আমরা একটা নট বসিয়ে দিব, তারপর গো, আই উইল নট গো, আমি যাব না। এবং এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, সেক্ষেত্রে কী হবে? আমি কি যাব? তাহলে আমরা ওয়েলটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব, ওয়েলে গো মানে আমি কি যাব। এবার আমরা যে বাক্যটা দেখব সেটা হলো আমরা যাব। তাহলে আমাদের সাবজেক্টকে এর পরে আমরা উইল দেব, উই উইল গো, আমরা যাব। বা আপনি দিতে পারেন উই সেল গো, আমরা যাব না। যদি নেগেটিভ করি সেক্ষেত্রে কী হবে? উই উইল নট গো, শুধু উইলের পরে নট বসিয়ে দেব, আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার যদি ইন্টারোগেটিভ করি, আমরা কি যাব? আগেরটার মতোই আমরা দেব কি, উইলটাকে সামনে নিয়ে আসবো, উইটাকে পরে দেব, দেন গো, উইল উই গো মানে আমরা কি যাব। এবার যদি বলি সে যাবে, সাবজেক্টকে এর পর আমরা কি দেব? ওয়েল দেব, হি উইল গো, সে যাবে। যদি এটা আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে কী হবে? সে যাবে না। তাহলে আমাদের সাবজেক্ট এর পর ওয়েল দেব, ওয়েলের পরে নট দেব, গো, হি উইল নট গো, সে যাবে না। যদি ইন্টারোগেটিভ করি, সে কি যাবে? তাহলে কি হবে? উইলটাকে সামনে নিয়ে আসবো, হিটাকে পরে দেব, উইল হি গো, সে কি যাবে। তো এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। এবার কথা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হলো ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা চিনব কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে সবসময় তে থাকবো, তে থাকবে, তে থাকবেন এগুলো থাকে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা ইংরেজিতে চিনব কিভাবে? যদি আমরা শ্যাল বি এবং উইল বিকে দেখতে পাই, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এটা কখন ব্যবহার করব? আই উই এর পরে আমরা শ্যাল বি ব্যবহার করব এবং ইউ, উই, শি, নেম, ইট, দে এগুলোর পরে আমরা উইল বি ব্যবহার করব। আমরা কিছু উদাহরণ দেখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব। এখানে ভার্ব 1 দিয়েছে, এটা হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব প্লাস অবজেক্ট দেব। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে 3টি ফরম্যাটে বানাবো:
সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি এখানে বাক্যটি নিয়েছি, শিশুটি কাঁদতে থাকবে। কাঁদতে তে থাকবে, তাহলে আমাদের সাবজেক্টকে শিশুটি, দ্য চাইল্ড, তারপর আমরা কি দেব, শ্যাল বি অথবা ওয়েল বি দেব। ওয়েল বি ভার্বের সাথে আইএনজি যুক্ত দেব, ক্রাই মানে কাদা, ক্রাইং। দ্য চাইল্ড উইল বি ক্রাইং। এবার যদি বলি শিশুটি কাঁদতে থাকবে না, সেক্ষেত্রে কী হবে, দ্য চাইল্ড উইল বি নট ক্রাইং। উইল বির পরে আমরা একটা নট বসিয়ে দেব, আমাদের নেগেটিভ হয়ে গেল। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি বলি শিশুটি কি কাঁদতে থাকবে, তাহলে উইলটাকে সামনে নিয়ে আসবো, উইল দ্য চাইল্ড বি ক্রাইং। শিশুটি কি কাঁদতে থাকবে। এভাবে সেন্টেন্সটা মেক করতে পারবেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এবার আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। যদিও ফিউচার পারফেক্ট টেন্স আমাদের খুব একটা ব্যবহার করা হয় না, তাও আমরা দেখি। ফিউচার পারফেক্ট টেন্স, যার বাংলা হলো পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আর ফিউচার টেন্সকে আমরা চিনব কীভাবে, যখন আমরা দেখব সেন্টেন্সে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে, সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ কখন ব্যবহার করব, আই উই এর পরে আমরা শ্যাল হ্যাভ ব্যবহার করব, এবং ইউ হি সি নেম ইট দে এগুলোর পরে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। যদিও শ্যাল হ্যাভ এর পরিবর্তে উইল হ্যাভটাই ব্যবহার করা হয়। আমরা বাক্য দেখি। ফিউচার পারফেক্ট টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস অবজেক্ট থাকবে। এখানে আমি একটা বাক্য নিয়েছি, তুমি আসার পূর্বে আমি কাজটি শেষ করে ফেলব। তুমি আসার পূর্বে, তাহলে আমাদের সাবজেক্ট আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। তো এরকমভাবে সেন্টেন্সটা মেক করতে পারবেন। এবার একটু কথা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের তেমন একটা লাগে না, তাও একটু দেখি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি চিনতে হলে আমাদের একটা সেন্টেন্সে দেখব শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন থাকবে। এটা আমরা কখন ব্যবহার করব, আই উই এরপরে আমরা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করব বা উইল হ্যাভ বিন ব্যবহার করব, এবং ইউ হি সি নেম ইট দে এগুলোর পরে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব। এগুলোর পরে কিন্তু শ্যাল হ্যাভ বিন ব্যবহার হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, স্ট্রাকচার। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন থাকবে, ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট থাকবে। আমি এখানে একটা বাক্য নিয়েছি, আমি 2 ঘন্টা যাবৎ বই পড়িতে থাকিব। তাহলে আমাদের সাবজেক্ট আই শ্যাল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours। তো এভাবে সেন্টেন্সগুলো আপনি মেক করতে পারবেন চাইলে। যদিও আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স তেমন একটা লাগে না, তাও একটা করে উদাহরণ দিলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।